অনেকটা দেরি হয়ে গেল রে রওনা দিতে দিতে। সব দোষ আনিসের, তোর জন্যই দেরি। আরে বাবা, তো কি হয়েছে? আমাদের তো প্ল্যানই করা আছে সারা রাত নদীর পাড়ে কাটাবো। একটু দেরি হলে কি বা হবে? চল চল, তাড়াতাড়ি পাল চালা, আর কথা বলিস না। তোরা এত বক বক না করে পাল চালা তাড়াতাড়ি। রোহিত, আনিস, গোপাল, রঘু আর মোহিত যাচ্ছে গ্রামের ওই শেষ মাথার নদীর পাড়ে। সকলেই আজ ঠিক করেছে পিকনিক করবে। বছরের শেষের দিকে তারা প্রায় প্রতি বছরই এমন আয়োজন করে, তবে এইবারে তারা কিছুটা ব্যতিক্রম করার জন্য নদীর পাড়ে আয়োজন করেছে। নদীর টাটকা সতেজ মাছ ধরে তারপর তা দিয়েই আজকের পিকনিকটা জমজমাট করবে। তাই তো গোপাল বুদ্ধি করে বাসা থেকে মাছ ধরার জালটি নিয়ে এসেছে। এইদিকে বেশ দেরি হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে, তবে এই নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তাদের সকলের প্ল্যান পুরো রাতভর আনন্দ হইচই করবে। এদিকে দেখতে দেখতে সকলে নদীর পাড়ে পৌঁছে গিয়েছে। নদীর পাড়ে আসতেই নদীর পাড় ঘেঁষে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল, সাথে সাথে যেন সকলের মনটাও ভরে গেল। চারপাশ শান্ত নিস্তব্ধ, শরীর মাঝ বরাবর চাঁদের আলোর কিরণ আর নদীর পাড় ঘেঁষে বয়ে যাওয়া শীতল হাওয়ায় যেন সকলের এক নতুন প্রকৃতির রূপ দেখতে পেল, যা সাধারণত সকলের চোখে ধরা পড়ে না। চল চল, নৌকাতে উঠে সকলে রওনা দিই। হ্যাঁ তাই বরং চল, যত তাড়াতাড়ি সম্ভব চল, না জানি মাছ ধরতে কতক্ষণ লাগবে। হ্যাঁ তাড়াতাড়ি যাওয়াই ভালো। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নৌকাতে ওঠার সিদ্ধান্ত নিল। একে একে রোহিত, গোপাল আর মোহিত উঠে পড়েছে নৌকাতে। তবে রঘু আর আনিস উঠতে যাবে এই সময় হঠাৎ করে কোথা থেকে যেন মেয়েলি কণ্ঠ ভেসে আসতে লাগলো, মেয়েলি কান্নার আওয়াজ। রাত আনুমানিক প্রায় 11টা পার হয়ে গেছে, তবে এত রাতে একটি মেয়ে এখানে কান্না করছে কি করে? এ যেন কোনো সাধারণ বিষয় না। গিয়ে রে রঘু, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি তো স্পষ্ট ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পাচ্ছি, তবে এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসতে পারে? হয়তো কোনো বিপদে পড়েছে, তাই তো এমনভাবে কাঁদছে। যা তো, তোরা দুজন গিয়ে দেখে আয় কে ভাবে কাঁদছে, আর আমরা এদিকে নদীতে মাছ ধরতে যাই, হয়তো আমাদেরও দেরি হয়ে যাবে। আনিস, তুই যা ওদের সাথে নৌকাতে, আমি বরং এদিকে যাই। না না, একা যাস না, দুজনেই যা বরং। হ্যাঁ তাই ভালো, নয়তো একা যাওয়া ঠিক হবে না এত রাতে। ঠিক আছে চল। এত রাতে হঠাৎ একটা মেয়ের কান্নার আওয়াজ শুনে মোটেও তারা সেটা উপেক্ষা করতে পারলো না, তাই রঘু, আনিস যাচ্ছে মেয়েটির খোঁজে। কোথায় থেকে এই মেয়ে আসছে বা কেনই বা কাঁদছে? হয়তো কোনো বিপদে পড়েছে, তাই যদি পারে উদ্ধার করার জন্য দুজনেই সামনের দিকে হেঁটে যাচ্ছে। চারপাশটাও বেশ নিঝুম, আস্তে আস্তে মনে হচ্ছে যেন আলো ফুরিয়ে আসছে। তারা দুজনেই অন্ধকার পরিবেশের ভিতরে ঢুকে পড়ে। আশেপাশে কোথাও কোনো মানুষ নেই, খা খা করছে চারপাশ। এসবের ভিতর দিয়ে রঘু আর আনিস হাঁটছে গন্তব্যহীন পথে। হঠাৎই শিয়াল আর কুকুরের ডাক শুনতে পাওয়া গেল, বেশ জোরে ডাকছে। তাদের ডাকে যেন মুহূর্তেই চারপাশটা পাল্টে গেল। শান্ত নীরব পরিবেশ থেকে মুহূর্তেই অশান্ত হয়ে গেল। তবে হঠাৎই শিয়াল কুকুরের ডাকের মাঝে আর মেয়েটির কান্নার আওয়াজ থেমে গেল। এতক্ষণ বেশ কান্নার আওয়াজ ধরে এগোচ্ছিল তারা, তবে হঠাৎ কান্নার আওয়াজ বন্ধ হওয়াতে তারা থমকে দাঁড়ালো। প্রায় অনেকটা পথ এগিয়ে গিয়েছে তারা, একেবারে নদীর পাড় ছাড়িয়ে জঙ্গলের ভিতর। কে কিরে আনিস, কিছু শুনতে পাচ্ছিস? না তো, মেয়েটির কান্নার আওয়াজ তো শুনতে পাচ্ছি না, শুধু শিয়াল কুকুর ডাকছে। হ্যাঁ তাই তো। ধর কি এক ঝামেলা, হয়তো মেয়েটি কোথাও চলে গিয়েছে তাই পাওয়া যাচ্ছে না। চল আমরা আমাদের জায়গায় ফিরে যাই। তাই ভালো, শুধু শুধু সময় নষ্ট হলো। আনিস আর রঘু মনে মনে খুব বিরক্ত হলো। পিকনিকে এসে যে এতটা সময় নষ্ট হবে তা তারা ভাবতেও পারেনি। এতক্ষণে নিশ্চয়ই তারাও নদীর মাঝখানে চলে গিয়েছে। সব ভাবতে ভাবতে বেশ বিরক্তি ভাব নিয়ে দুজনে আবার হাঁটতে লাগলো নদীর পাড়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে তারাও নদীর পাড়ে পৌঁছে গেল। তবে এসে দেখে গোপাল আর সঙ্গীরা পাড়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে দুজনেই বেশ অবাক হয়। এত তাড়াতাড়ি মাছ ধরা শেষ মনে হতেই যেন তাদের খিদেটা বেড়ে গেল। ঠিক এমন সময় গোপাল বলে উঠল, কিরে, তোদের এত সময় লাগলো যে? আর মেয়েটিকে কেনই বা কাঁদছিল? তোর কোনো মেয়ে নেই, কেন কাঁদছে আমরা কি করে জানবো? কোনো মেয়েকেই তো আমরা দেখতে পেলাম না। হঠাৎই মাছ পথে কান্না থেমে গেল, চারপাশটা খুঁজে দেখলাম, কাউকে পেলাম না, তাই চলে এসেছি। তা আবার কেমন কথা? মাছ পথে শুনলি কান্না থেমে গিয়েছে? হ্যাঁ রে, নয়তো আর কি। তা তোদের মাছ ধরা কেমন চলছে? আরে আমরা তো এখনও রওনা হইনি, তোরা আসছিস না বলে ভাবলাম তোদের বিপদ হলো কি না, তাই ওদিকে যেতেই তোরা এলি। হ্যাঁ, তা অনেকটা দেরি হয়ে গেল, চল এখন মাছ ধরতে যাই।
হ্যাঁ চল। তারা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নৌকাতে উঠতে যাবে, ঠিক সেই সময় নৌকা নেই, নৌকা উধাও। পুরো নদী জুড়ে একটি মাত্র নৌকা ছিল, কিন্তু চোখের আড়াল হতে উধাও হয়ে গেল। একটু আগে অবধি নৌকাটি তাদের সামনেই ছিল, কিন্তু কোথায় চলে গেল? কেউ তো তাদের চোখে ফাঁকি দিয়ে যায়নি। কেউ আসলে অবশ্যই তারা দেখতে পেত। কি নৌকা কোথায়? তাদের মনে এক অদ্ভুত আতঙ্ক ঢুকে গেল। সকলের মুখের দিকে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ভীষণ আতঙ্কে রয়েছে। তাদের সকলের চোখ জোড়া যেন বড় বড় হয়ে গেছে। এমন অলৌকিক ঘটনা চোখের সামনে তারা যে দেখতে পাবে তাদের বিশ্বাসই হচ্ছে না। তবে জলজান্ত নৌকা হুট করে উধাও হলো কি করে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ একজন লোক তাদের সামনে চলে আসলো। তবে কোথা থেকে যে তিনি আসলেন কিচ্ছু টের পেলাম না। চোখের সামনে আপনা আপনি লোকটি চলে এসেছে। তারা প্রথমে দেখে কিছুটা চমকে উঠল। তবে লোকটির পুরো শরীর চাদর দিয়ে আস্তরণ করা, চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎই তিনি বলে উঠল, তোমরা চলে যাও এখান থেকে, তার আসার সময় হয়ে গেছে, বাঁচতে চাইলে চলে যাও। মানে কি বলছেন এসব? কে মারবে আমাদের? সে এসেছে, তোমরা পালিয়ে যা। একথা বলে লোকটি আর দাঁড়ালো না। চোখের পলকে এমন বয়স্ক লোক এভাবে উধাও হয়ে যেতে দেখলো। এত বয়সে এত জোরে হাঁটতে দেখে সকলেই থমকে গেল। কিন্তু লোকটির কথায় যেন বেশ রহস্য ছিল। তিনিও বেশ ভয় আর আতঙ্কে এসব বলছিলেন। কিন্তু কেন এসব বলে গেলেন? আর কেই বা আসবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেন তাদের মাথা ঘুরাচ্ছিল। সব কেমন যেন উলট পালট হতে লাগলো। ঠিক এমন সময় তাদের চোখে পড়ল সেই নৌকাটি ভেসে আসছে। তৎক্ষণাৎ তাদের চোখ দুটোকে তারা বিশ্বাস করতে পারল না। ভয়ে যেন সকলেই থরথর করে কাঁপতে লাগলো। নৌকাতে কোনো মাঝি নেই, আপনা আপনি নৌকাটি ভেসে আসছিল তাদের দিকে। এসব দেখে তাদের হাত পা অনবরত কাঁপতে লাগলো। কি করবে আর কেউ বুঝে উঠতে পারছিল না। চোখের আড়ালেই যেন নৌকার গতি বাড়তে লাগলো। তবে এইবারে যেন নৌকা মাঝিহীন নয়, আস্তে একটা যুবতী মেয়ে সাদা শাড়ি পরে নৌকা চালাচ্ছে। তবে এতক্ষণ নৌকায় ছিল না কেউ। হঠাৎ করে এই মেয়েটি কোথায় থেকে হাজির হলো। তাদের মনে হলো তারা যেন চোখে ভুল দেখতে লাগলো। কিচ্ছুটি আর বিশ্বাস করতে পারলো না। ভয়ে তাদের বুকের ভিতরটা দুকদুক করতে লাগলো। ঠিক সেই সময় মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটি সাদা শাড়ি পরা, স্পষ্ট রক্তের দাগ, চোখ দুটো লাল টকটকে, যেন আস্ত গিলে খাবে সকলকে। ঠিক এমন সময় মেয়েটি বলে উঠল, আজ তোদের দিন শেষ, আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে। আর তার এই অট্টহাসির শব্দ যেন পুরো পরিবেশকে ঝাঁকিয়ে তুলল। সকলে যেন ভয়ে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো কথা ছাড়া সকলে একসঙ্গে প্রাণ পর্যন্ত উড়াতে লাগলো। তাদের পিছনে পিছনে সেই মেয়েটিও হাওয়ায় উড়তে লাগলো। তাদের গতি থেকে মেয়েটির গতি ক্রমাগত বেড়েই চলেছে। তৎক্ষণাৎ মেয়েটির হাত লম্বা হয়ে রঘুকে ধরে ফেলল। রঘু আর দৌড়াতে পারল না, সে আটকে পড়ল মেয়েটির হাতে। আর বাকি চারজন দৌড়ে পালিয়ে গেল। তাদেরকে আর মেয়েটি ধরতে পারল না। মেয়েটি রঘুকে এক ঝটকানিতে তার সামনে হাজির করল। মেয়েটির হাতের স্পর্শ পেতেই যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। মেয়েটির বড় বড় নখের কোনা রঘুর গলায় যেন ফুটাচ্ছিল। অনবরত মেয়েটির হাত তার গলায় চাপ সৃষ্টি করতে লাগলো। সে চাপ বাড়তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। তবে হঠাৎই আর নিঃশ্বাস নিতে পারছিল না। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সঙ্গে সঙ্গে তার শরীর নিস্তেজ হয়ে গেল। এরপরই শরীর পড়ে রইল মাটিতে। মেয়েটিকেও আর আশেপাশে দেখা গেল না। সেও যেন নিমেষেই উধাও। পরদিন সকাল হতেই চারপাশ সূর্যের আলোয় বেশ ঝকঝকে করতে লাগলো। কিন্তু এমন সকাল আর রঘুর দেখার ভাগ্যে রইল না। নদীর পানিতে তার খণ্ড খণ্ড দেহ ভাসতে থাকে।